জলের মতো প্রমাণ তৃণমূলই নিজে দিয়ে দিচ্ছে। সুপ্রিম কোর্টকে তো বুড়ো আঙুল দেখাচ্ছে। কোনো মামলা বা কোনো রায় হাইকোর্ট দিলেই কেন সেটা পিছিয়ে যাচ্ছেন, সেটাকে নিয়ে প্রত্যেকটা সাধারণ মানুষের শ্রদ্ধার জায়গাটা নষ্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। ইভেন আইন আদালত মানি না বলা দলটার প্রতি কি আবেগ রয়েছে, কোন ভালোবাসা রয়েছে, কেন ভালোবাসা রয়েছে। আইন তো সবার জন্য সমান। এখানেও কি সেই 25-75-এর ব্যাপার রয়েছে? কে বলেছে আপনাকে এখানে 50-50 রয়েছে কিনা আপনি জানেন? জাল ওষুধ চক্র, ড্রাগস, অঙ্গ প্রত্যঙ্গ পাচার, মৃতদেহ পাচার, এই সব কটাই চলতে হচ্ছে আরজি করে। অন্য সব হসপিটালেই কিছু না কিছু রয়েছে, আরজি করটা আঁতুর ঘর ছিল। কে কবে শাঁখ বাজিয়েছে, সেই শাঁখ বাজানোটা ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে মিমি চক্রবর্তীকে গোব্যাক দিলেন। একজন মহিলা, তারা দুজনই মহিলা, তাদেরকে প্রায় হামলার মুখোমুখি হতে হলো। তিনি শাঁখ বাজিয়েছিলেন কি চোরেদের পক্ষে, না আপনি যে আন্দোলনটা করছেন অনেস্টলি নিরপেক্ষভাবে রাস্তায় নেমেছেন আপনাদের হয়ে? তিনি যে মিছিলে এসেছিলেন চোর বাঁচাতে, না আপনাদের কণ্ঠটাকে শুনে দেরিতে হলেও কণ্ঠ মেলাতে? একবার ভাববেন তো। পুলিশি তদন্ত চলাকালীন সময়েও ঠিক যখন হাইকোর্ট থেকে সিবিআইকে নির্দেশ দেওয়া হচ্ছে, সেই সময়তেও কিন্তু পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে সন্দীপ ঘোষের চিঠি অনুযায়ী পিডব্লিউডি লক্ষ্মী ছেলের মতো চলে এলো সেমিনার রুম, যেখানে তিলোত্তমার বডি পাওয়া গেছিল, এবং তার আশপাশের বাথরুম যেখানে নাকি রক্ত ধোয়া মোছা হয় আততায়ীরা। সেই জায়গাগুলোকে হঠাৎ করে সংস্কারের নামে ভাঙচুর করে আসলে প্রমাণগুলোকে মিটিয়ে দেওয়া, হাতের ছাপ ইত্যাদি প্রভৃতি। তো তাই মানুষ জানেন যে মানুষ প্রত্যেকেই জাস্টিস চাই বলে রাস্তায় নামছেন, মায়েরা, মেয়েরা, দাদারা, বাবারা, প্রেমিকেরা, বন্ধুরা, দল মত নির্বিশেষে, কেউ ঝান্ডা নিয়ে কেউ ঝান্ডা ছাড়া, প্রত্যেকের আবেগ বলছে যে এই নৃশংস পরিকল্পিত হত্যাকাণ্ড যা সরকারি সাহায্যে ঘটেছে, প্রত্যেক দিনের যা ঘটনা, তাতে যা যা প্রমাণিত হচ্ছে, বেরিয়ে আসছে, এবং তড়িঘড়ি মেয়েটার শরীরটাই তো এভিডেন্স ছিল। যেভাবে আনিস খানকে এই সিভিক এবং পুলিশ গিয়ে মেরে দেওয়ার পরে তার দেহ দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কবর থেকে বার করে যখন পোস্টমর্টম হয়, তখন তথ্যটা কিন্তু পাল্টে যায়। একটা সিভিককে কলকাতা পুলিশ ধরেছে, ঠিক ধনঞ্জয় স্টাইলে যখন সিপিআইএম এর রাজত্ব ছিল, সেই সময় 14 বছর কারাবাস হয়ে গিয়ে যেদিন মুক্তি পাবে ধনঞ্জয়, সে মুখ খোলবার আগেই তাকে কায়দাবাজি করে ফাঁসিতে ঝুলিয়ে তার গলা বন্ধ করে দেওয়া হলো, যাতে সে না বলতে পারে আমি একা নয় আরও কেউ ছিল, বা আমি ছিলামই না, আমায় ফাঁসানো হয়েছে, এই মৃত্যু এইভাবে ঘটেছে। ঠিক সেম সিলেবাস তৃণমূলও কিন্তু ফলো করছে, এবং একটা সিভিককে শিখণ্ডী বানিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ড যা সরকারি দপ্তরগুলোর সাহায্যে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানেই ঘটেছে, যা সব মানুষ বলছে, সেটা যদি না হতো তো তাহলে পাওয়া তো গেছে হচ্ছে এই সঞ্জয়কে, তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে এতই বা তোমার লয়াররা কাদের জন্য দাঁড়িয়েছে, কাকে বাঁচাতে? আর তার উল্টো দিকে ঠিক একই রকম ভাবে এত তৃণমূলের নেতা কর্মীরা তারা এত লেগে পড়েছেন কেন নিরপেক্ষ আন্দোলনকারীদের থামাতে, পুলিশ দিয়ে খুনের মামলাও দিতে যারা নিরস্ত্র
মানুষ জানেন যে এই পরিকল্পিত হত্যাকাণ্ডের যে পুঙ্খানুপুঙ্খ দিক দেখে বিচার, সেটা হয় হচ্ছে এভিডেন্স দিয়ে। বিচার চাই যখন মানুষ বলছে, তখন বিচার চলছে, বিচার থামেনি। কিন্তু মানুষ বলছেন যে সঠিক তদন্তের মাধ্যমে স্বচ্ছ বিচার এবং একাধিক যে দোষী প্রত্যক্ষ এবং পরোক্ষ তাদের কড়া শাস্তি, এটাকেই মানুষ এক কথায় উই ওয়ান্ট জাস্টিস বলছে। এটা একজনের কাজ নয়। তাহলে আজ অবধি নির্যাতিতার বাবা মা, তাদের থেকে তো সত্যি আর যন্ত্রণাটা কেউ বেশি উপলব্ধি করতে পারেন না। পশ্চিমবঙ্গের মানুষ, ভারতবর্ষের মানুষ প্রত্যেকেই এই তিলোত্তমার কেউ দাদা, বাবা, মা হয়ে গেছেন, রাত জেগেছেন, বোন হয়ে গেছেন, দিদি হয়ে গেছেন। কিন্তু বাবা মা তো বাবা মা, তার পরিবার তো পরিবার। তাদেরকে দিয়ে পুলিশ বলেছে যে পুলিশের হাতে মামলা, আপনারা বলুন। পুলিশ কোনো টাকার অফার করেনি, ভিডিও তুলে নিয়ে গেছে, যেটা তৃণমূল প্রচার করছে এই দেখুন টাকা পয়সার কথা বলা হয়নি। তার বাবা মায়েরা পাল্টা ভিডিওতে এবং আরজি করে যেদিন দ্বিতীয় দিন রাত জাগা হলো, স্পষ্ট করে একের পর এক প্রশ্ন তারা তুলে এনেছেন। আবেগে রয়েছেন, যদি পয়েন্ট মিস হয়ে যায় লিখে এনেছেন। তাই তৃণমূল যারা ক্রিমিনালদের বাঁচাবার চেষ্টা করছে, তারা স্পষ্ট প্রমাণ করে দিচ্ছে তৃণমূল সরকারের যোগসাজশে এই ঘটনা ঘটেছে। তাই তারা মেয়ে মরা বাবা মাকেও মিথ্যেবাদী বানাবার চেষ্টা করছেন, যেখানে বাবা মা স্পষ্ট বলে দিয়েছেন যে কারা কারা টাকার অফার দিয়েছিল, কারা কারা পুলিশ এসে বলেছিল যে একটু ভিডিও করে বলুন যে টাকা পয়সার অফার নেওয়া হয়নি। ওই বডিটাই ছিল এভিডেন্স, সেটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তড়ি ঘড়ি এলাকার কাউন্সিলর, এমএলএ সব রেডি। সিভিকটা তো ধরা পড়ে জেলে রয়েছে। যদি একটা সিভিক যদি হতো তাহলে এই বাকি ঘটনাগুলো তো ঘটতো না, যদি না তৃণমূল সরকার জড়িয়ে থাকতো এটার সঙ্গে, বা তৃণমূল দলের ওপরের কোনো মাথারানা জড়িয়ে থাকতো, বা তৃণমূলের ঘনিষ্ঠ অপরাধীরা জড়িয়ে থাকতো। জলের মতো প্রমাণ তৃণমূলই নিজে দিয়ে দিচ্ছে। আমি জানি না নির্লজ্জতার কোন সীমা, মানবিকতার কোন সীমা এরা আর অতিক্রম করবেন। তিনি তো আসলে ক্রিমিনালদের বড় হয়ে উঠবার জন্য উদ্বুদ্ধ করছেন এবং পুলিশ প্রমাণ লোপাট করবার জন্য তাদের স্যালুট ঠুকছে। আর তাদের বিরুদ্ধে যে নিরপেক্ষ জনগণ বা যে বিরোধী রাজনৈতিক দল বা যে নিরপেক্ষ সংবাদ মাধ্যমেরা এই তৃণমূলের চুরি, জোচ্চুরি, অন্যায় বা সত্যিগুলোকে তুলে ধরছে, প্রত্যেকের বিরুদ্ধে কেস, প্রতিবাদীদের নামে কেস দেওয়া হয়েছে খুনের ধারা। আদালত সপাটে চড় মেরে সেটাকে ক্যান্সেল করেছে। এই পুলিশ মন্ত্রীর মালিকানায় কাজ করা এরা যত ভালোই হোক, যোগ্য হোক এই পুলিশ, তাদের মালকিন যখন ক্রিমিনালদের পক্ষে দাঁড়াতে বলছেন পুলিশকে, সে প্রমোশনের লোভে, ট্রান্সফারের ভয় বা চাকরি বাঁচাবার ভয়, না চাইলেও সেই অন্যায়গুলো করতে বাধ্য। জলের মতো স্পষ্ট। গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারকে বিদায় না দেওয়া অবধি যারা এই ক্রিমিনালের বা ক্রাইম সিস্টেমের জন্ম দিচ্ছেন, লালন করছেন, সেটাকে ধরা পড়ে যাওয়ার পরেও নির্লজ্জভাবে বাঁচিয়ে রেখে ফলাও করছেন, ধুমকি দিচ্ছেন প্রতিবাদীদের, নিরস্ত্র প্রতিবাদী। অথচ সুপ্রিম কোর্ট বলছে যারা নিরস্ত্র যারা শান্তিপূর্ণ প্রতিবাদ করবে তাদেরকে প্রতিবাদ করতে। এটা সুপ্রিম কোর্টকে তো বুড়ো আঙুল দেখাচ্ছে। তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টভাবে প্রেস বিবৃতিতে বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন, আদালত যা বলছে সেটা আমায় মেনে চলতে হবে নাকি। তার দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন হাইকোর্ট তুলে দেওয়া উচিত। এরা কোর্টকেও মানে না। সম্মানীয় সুপ্রিম কোর্টকে বলবো, চন্দ্রচূড় বাবু প্রধান বিচারপতিদের বলবো, ভালো করে দুটো জিনিস দেখুন। পুলিশ মিথ্যে ভিডিও, যে আমরা আপনাকে টাকা অফার করিনি, এই ভিডিও বাবা মা আপনারা বলুন, আপনার মেয়ের মৃত্যুতে আমরা যে টাকা দিতে চেয়েছিলাম, যেটা আপনি মিডিয়ায় বলে ফেলেছেন,
এটা বলুন যে বলেননি, নাহলে পুলিশের হাতে তদন্ত, কেস কিন্তু অন্যদিকে ঘুরে যাবে। তারা ভয়েতে বড় পুলিশ আধিকারিকের সামনে এই বয়ান দিয়েছিলেন, সেটাও আজকে তারা মিডিয়ার সামনে বলে দিলেন, তার পরিবার, বাবা মা। রুদ্রদা, এইখানেই সেকেন্ড প্রশ্নটা আসছে যে এই যে তার মানে তদন্ত মানে যে পোল চলছে বা তদন্ত প্রক্রিয়া আমরা যা দেখতে পাচ্ছি, যে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তা তো আমরা দেখেইছি। সেখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যে মামলা শুনানি 5 তারিখ হওয়ার কথা ছিল সেটা চলে গেল 9 তারিখে, এবং যারা আন্দোলনরত ডাক্তাররা তারা বলছেন যে যত মামলার ডেট পিছবে তত বেশি আমাদের তদন্ত এগোবে। কিন্তু প্রশ্নটা এইখানেই হচ্ছে যে যখনই রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে যায়, এর আগেও একাধিক মামলা সুপ্রিম কোর্টে গেছে এবং সেগুলো প্রায় তলিয়ে গেছে, সেই সবকটা মামলার ডেট কেন ওই তারিখ পে তারিখ ব্যাপারটা হয়ে যায়, কেন পিছিয়ে যায় এত? হাইকোর্টে যতগুলো রায় রয়েছে, আরো অনেক রায় গুরুত্বপূর্ণ, সেগুলোর ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে দেখা যায় যে সুপ্রিম কোর্টে তৃণমূলের হয়ে কপিল সিব্বলের মতো প্রায় কোটি টাকার কাছাকাছি আমাদের ট্যাক্সের টাকায় চোর বাঁচাতে তারা অবতীর্ণ হয়ে যান। যেমন এই ক্ষেত্রে 21 জন লয়ার সুপ্রিম কোর্টে হাজির হয়েছে, কাকে বাঁচাতে? তৃণমূল পাড়ায় পাড়ায় কার্তিক পুজোর মতো মঞ্চ বেঁধে হাতে প্ল্যাকার্ড নিয়ে বসে আছে, দোষীদের ফাঁসি চাই। তাহলে সুপ্রিম কোর্টে এতগুলো লয়ার কাদের জন্য পাঠিয়েছো ভাই? মানুষ বোকা না তোমরা বোকা? আমি জানি না সুপ্রিম কোর্ট কেন ব্যস্ত হয়ে পড়েন, আমি জানি না। প্রচুর মানুষ এটা নিয়ে সুপ্রিম কোর্টের যে গরিমা, যে সম্মান, সেইটার প্রতি সন্দেহ প্রকাশ করছে। কিন্তু আমরা রাজনৈতিকভাবে বিশ্বাস করি যে সুপ্রিম কোর্ট সঠিক নিদান দেবেন। কিন্তু সাধারণ মানুষের, যারা পশ্চিমবঙ্গে রোজ জ্বলে পুড়ছে এবং এই তৃণমূল বা এই ক্রিমিনালদের সাহায্যে চলা, ক্রিমিনালদের কোলে বসিয়ে চলা, ক্রাইম করার মধ্যে যারা পুলিশকেও জড়িয়ে দিচ্ছে, সরকারি অফিসারদেরও জড়িয়ে দিচ্ছে, সেই সরকারটার বিরুদ্ধে কোনো মামলা বা কোনো রায় হাইকোর্ট দিলেই কেন সেটা পিছিয়ে যাচ্ছেন, সেটাকে নিয়ে প্রত্যেকটা সাধারণ মানুষের শ্রদ্ধার জায়গাটা নষ্ট হচ্ছে সুপ্রিম কোর্ট। ইভেন আইন আদালত মানি না বলা দলটার প্রতি কি আবেগ রয়েছে, কোন ভালোবাসা রয়েছে, কেন ভালোবাসা রয়েছে? আইন তো সবার জন্য সমান। তিনি আপনি হই, আমি হই, যারা শুনছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক, তৃণমূলের দল হোক, সমান। তাদের পুলিশ কমিশনারের পরিষ্কার তো সুপ্রিম কোর্ট এই মামলাটা, তিলোত্তমার মামলা, তারা তো সো মোটো নিয়েছে, নিজেরা মামলা নিয়েছে, শতপ্রণোদিত নিয়েছে। তারা বিনীত গোয়েলকে তো ঘাড় ধরে ফেলে দেওয়া উচিত ছিল। যে আমরা বলেছি, পুলিশ মন্ত্রীকে ঘাড় ধরে জেলে পুরে দেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা বলেছি যে শান্তিপূর্ণ যারা আন্দোলনকারী তাদের আন্দোলন করতে দিতে হবে। তৃণমূলের গুন্ডারা, তৃণমূলের জনপ্রতিনিধিরা, নেতারা এবং পুলিশ একত্রিত হয়ে তাদের মারধর সব জায়গায় করছেন, ভয়ভীতি দেখাচ্ছেন, মার্ডারের মতো কেস দিচ্ছেন। চন্দ্রচূড় বাবুরা জানেন না? জানি না কেন, আমি জানি না, কিন্তু জনগণ বলছেন যে এই ঘটনায় সুপ্রিম কোর্টের প্রতি তাদের শ্রদ্ধা কোথাও যেন বিঘ্নিত হয়ে যাচ্ছে। সেটা সুপ্রিম কোর্টের বাংলাকে একটা অদ্ভুত নজরে, পশ্চিমবঙ্গকে এটা দেখবার জন্য। মানে এর সঙ্গে কিন্তু তৃণমূলের অবস্থানটাও কেমন একটা সোনার পাথর বাটির মতো হয়ে যাচ্ছে। কারণ বিধানসভায় দাঁড়িয়ে যে অপরাজিতা বিল আনলেন মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী পার ডে শুনানিতে প্রায় 2.5 কোটি টাকা খরচা হচ্ছে। 21 জনের প্রায় পল্টন লাগিয়ে দিলেন, 21 জন আইনজীবীর পল্টন লাগিয়ে দিলেন সুপ্রিম কোর্টে ধর্ষকদের বাঁচাবার জন্য। মানে এই বিষয়টা তো ধর্ষকদের ফাঁসি চাই, আবার ধর্ষকদের ফাঁসি থেকে রেহাই পাওয়ানোর জন্য 21 জনকে লাগিয়ে দিলাম তাদেরকে যাতে আড়ালে রাখা যায়। ব্যাপারটা সোনার পাথর বাটির মতো হয়ে যাচ্ছে। দেখুন, স্বাস্থ্য দপ্তর ঘিরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে দুর্নীতি হয় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সবকটা হাসপাতালে, সবকটা। আরজি করে সব থেকে বেশি হতো। তৃণমূলের কাছে এই হসপিটালগুলো সরকারি টাকা নিজেদের লোকেদের মধ্যে দিয়ে, টেন্ডার পাইয়ে দিয়ে নিজেদের দলে টাকা নেবার একটা সিস্টেম।
তৃণমূল এই হসপিটাল নিয়ে চিন্তিত নয়, ডাক্তারদের নিয়ে চিন্তিত নয়, স্টেথোস্কোপ নিয়ে চিন্তিত নয়। আমাদের ট্যাক্সের টাকা স্বাস্থ্যে খরচ হয়, আপনি আমি যারা শুনছেন। প্রত্যেকটা হাসপাতালে তুলো, গজ, ব্যান্ডেজ, প্রাইমারি ওষুধ সস্তার, স্যালাইনের বোতল, এই সব কটার ভেন্ডার কারা? তদন্ত হোক। দেখবেন ঘুরে ফিরে যারা টেন্ডার পাচ্ছে তারা তৃণমূল ঘনিষ্ঠ কোনো নেতার কেউ না কেউ, এবং এই টাকা পার্টি ফান্ডে চলে যায়। শুধু তাই নয়, যতটা প্রয়োজন তার থেকে বেশি কেনা হচ্ছে, বা খারাপ কোয়ালিটির মাল বেশি দাম দিয়ে কেনা হচ্ছে। কার টাকা? আপনার আমার টাকায়। তাহলে এখানেও কি সেই 25-75-এর ব্যাপার রয়েছে? কে বলেছে আপনাকে? এখানে 50-50 রয়েছে কিনা আপনি জানেন? জাল ওষুধ চক্র, ড্রাগস, অঙ্গ প্রত্যঙ্গ পাচার, মৃতদেহ পাচার, এই সব কটাই চলতে হচ্ছে আরজি করে। অন্য সব হসপিটালেই কিছু না কিছু রয়েছে, আরজি করটা আঁতুর ঘর ছিল। কারণ সন্দীপ ঘোষের মতো এত দুর্দান্ত তৃণমূলের শিষ্য তৃণমূল বাকি হাসপাতালগুলোতে অতটা ভালো পায়নি, পেয়েছে। সন্দীপ ঘোষের মতো কৃতি নয় এত তৃণমূলের সার্টিফিকেট অনুযায়ী। আর এইটার বিরুদ্ধে যে আরজি করের অধ্যাপক বলুন, পরীক্ষা সাদা পাতায় পাস করিয়ে দেওয়া ডাক্তারদের, সব উত্তরবঙ্গ থেকে শুরু করে সব জায়গায় তো বেরিয়ে গেছে। কাদের ডাক্তার বানানো হচ্ছে? বিরূপাক্ষ, অভিক, এরা কারা? তৃণমূলের সব ছাত্র নেতা। কিভাবে তারা পাস করে, কিভাবে ডাক্তার হয়? প্রশ্ন তো উঠে গেছে। ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা বলে দিয়েছে। মৃতার বাবা মা বলে দিচ্ছে কিভাবে তার মেয়েটার বডিতে এভিডেন্স ছিল, কত রকম মার, কত রকম গলা চিপে ধরা। মাথায় রাখতে হবে যে এটা একটা অন্যায় বা দুর্নীতির বিরুদ্ধে। হয়তো বাকি ছাত্ররা যাদের পরীক্ষায় ফেল করার ভয়ে যারা চুপ করে থাকতেন এই অন্যায় দিয়ে, স্বাস্থ্য দপ্তরে লাল কালি পেয়ে যাবে, তাই ওই হাসপাতালে চাকরি করা ডাক্তারবাবুরা সবাই মুখ খুলতে পারেননি। তাদের মধ্যে এই মেয়েটি শুনতে পাওয়া যাচ্ছে অনেক কিছু জেনে গিয়েছিল, তাই এই মেয়েটি থ্রেট হয়ে গিয়েছিল, তাই এই মেয়েটিকে একাধিক ব্যক্তি মিলে নৃশংসভাবে খুন করে, পরিকল্পিত। যে খুনের একটা পার্ট হচ্ছে রেপ, পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। মেয়েটার শরীরের মধ্যেই ছিল, তার শরীরে কতজনের হাতের নখের দাগ ছিল, তার গলা কত চেপা হয়েছিল, শরীরের কোন কোন হাড় কি ভাঙা হয়েছিল। পোস্টমর্টম কোথায় করানো হলো? সন্দীপ ঘোষের ওই আরজি করে হাসপাতালের, সঞ্জীব ঘোষের আন্ডারে কাজ করা, তাকে ভয় পাওয়া, কারণ তার স্বাস্থ্য বিভাগে বিরাট জানাশোনা। স্বাস্থ্য দপ্তরের মাথায় কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ ডিপার্টমেন্টের মাথায় কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কার নির্দেশে এটা হয়েছে? মানুষ তো স্পষ্টভাবে কথা বলছে। সমস্ত নিরপেক্ষ মিছিল, সমস্ত নিরপেক্ষ মিছিল, আপনি ঝান্ডা যে মিছিলগুলো রয়েছে, সেটা বিজেপি বলুন বা অন্য কোনো দল বলুন, তারা তো সরাসরি, এই ঘটনা তো আজকে না, তারা তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। কারণ এরা সিস্টেমটাকে পাল্টে দিচ্ছে। তাই এই রাজ্যের সিস্টেম পাল্টাতে হবে। জনজাগরণ, মিছিল, মিটিং, নিরপেক্ষ মানুষের, রাত জাগা মায়েদের, বোনেদের, বাবাদের, কাকাদের, প্রেমিকদের, বন্ধুদের, প্রত্যেকটা যত জোরদার হচ্ছে তত এরা অপেক্ষা করে আছে শাসক দল যে নেতৃত্বহীন এই আবেগী মিছিল অনেক সময় স্ক্যাটার্ড হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, কারণ তাদের নেতা থাকে না। তাই গ্রেপ্তার করো, চোরেদের সঙ্গে রেখে দাও, গা ঘিন ঘিন করবে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষের, যারা এগুলোকে একটু ভয় পায়, এড়িয়ে চলে, কারণ তারা তো ক্রিমিনাল নয়। আবার আন্দোলনে গেলে আবার আমায় ধরবে পুলিশ, আবার তৃণমূল মারবে। তারা চেষ্টা করছে এই বিভিন্ন রকম নিরপেক্ষ মিছিলের মাঝখানে লুম্পেন বাহিনী ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে এই মিছিলে গন্ডগোল হয়, এই মিছিল ভাঙচুর করে, এটা প্রমাণ করা যায়।
আর তারপর তৃণমূলের পুলিশ দাঁড়িয়েই রয়েছে প্রমোশন নেবার জন্য, উর্দি অশোকস্তম্ভ বিক্রি করে দিয়ে টাকার লোভে ওই কথা শুনে করছে ওপরতলার পুলিশ অফিসার, যারা তৃণমূলের মুখপাত্ররা মুখ লুকিয়ে ফেলেছেন, দু একটা অর্বাচীন বেঁচে রয়েছে, ভাট বকছে। আর তাদের জায়গা নিয়েছেন বিনীত গোয়েল, প্রথমে নিয়েছিলেন, তারপর তার মিথ্যে ধরা পড়ে গেছে, যেটা নিয়ে আরজি করে জুনিয়র ডাক্তাররা বিনীতের অপসারণ চেয়েছে। ভাবুন, যার অপসারণ তাকেই দেওয়া হচ্ছে সেই চিঠি, তারপরেও এত নির্লজ্জ রয়ে গেছে। পরিষ্কার তথ্য প্রমাণ লোপাট করেছে, ডাক্তাররা বলছে। এরা সত্যিকে আটকাতে গিয়ে ছাত্রদের মিছিলের সামনে কাঁদানে গ্যাস, লাঠি, ইয়া বড় লোহার রেলিং আর স্টেথোস্কোপ আর গোলাপ ফুল নিয়ে যাওয়া। এই যে বোন তিলোত্তমা মারা গেছে, তার বন্ধুদের, তার সহকর্মীদের, তার সিনিয়রদের যে স্টেথোস্কোপ আর গোলাপ নিয়ে মিছিল, সেটাকেও ভয় পেয়ে লোহার রেলিং ঝালাই করে রাস্তায় পুঁতেছে। এ কি পাকিস্তান আক্রমণ করেছে নাকি? আসলে সত্যি আক্রমণ করছে ক্রিমিনালদের অভিভাবকদের। বিধানসভায় বিল নিয়ে এলেন, কি বিল? ঘটনা ঘটে যাওয়ার পর কি করে দ্রুত সবকিছু হবে, আর যারা ঘটনা ঘটাবে তাদের জন্যই তো আপনারা প্রশ্রয় দিচ্ছেন, তাদেরই তো আগলাবার জন্য সুপ্রিম কোর্টে এতগুলো উকিল। বাহ, আপনারা জন্ম দেবেন এদের, তারপর আবার এই নাটক করে বিল, যাতে ভোটটা পাওয়া যায়, সেন্টিমেন্ট পাওয়া যায়, আমরা মানুষের সংবেদনশীলতার পাশে আছি, নিরাপত্তার পাশে আছি। ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে, চোখ দিয়ে রক্ত বেরিয়ে আছে ফেটে, গলা চিপে মারলে যেটা হয়, দুটো পা ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে, পেলভিক গার্ডল ভেঙে গেলে যেটা হয়। সন্দীপের তত্ত্বাবধানে, সন্দীপের নির্দেশে এই সন্দীপ ঘোষকে ভয় পাওয়া চিকিৎসকদের দিয়ে করালেন একগাদা ভ্রান্তি। এফআইআরে লেখা হলো উইলফুল রেপ, ইচ্ছাকৃত ধর্ষণ। এটা হতে পারে? প্রত্যেকটা পরতে পরতে এই যে পোস্টমর্টম, তার যে রিপোর্ট, সেই রিপোর্টও গোলমাল, ঠিক এফআইআর এর মতো। অর্থাৎ ক্রিমিনাল বাঁচাও, একটা এই সিভিক পুলিশ নয়, সে তো জেলে। বাকিদেরকে ওরা বাঁচাবার চেষ্টা করছে, মানুষের কাছে প্রমাণিত হয়েছে দুর্ভাগ্যজনক। এই যে যেভাবে মামলা এগোচ্ছে, এবং মামলা যদি সঠিক পথে এগোয় এবং সিবিআই যা যা তথ্য পাচ্ছে, তাতে কিন্তু একটা ফোন নাম্বার উঠে আসে, যেটা দুবাইয়ের ফোন নাম্বার। সেখান থেকে যেদিনকে মেয়েটি মারা যায়, তিলোত্তমা যেদিন মারা যায়, তার পরের দিন বারবার সেখান থেকে ফোন এসছে। এইভাবে যদি তদন্ত এগোতে থাকে, তাহলে কি মনে হয় যে ফাইনালি তিলোত্তমা জাস্টিস পাবে, এবং অনেক বড় বড় মাথা তৃণমূলের, তারাও কি এর মধ্যে যুক্ত হয়ে পড়বে বলে মনে হয় আপনার? ঘন ঘন দুবাই কে যায়? কোন রাজনৈতিক দলের নেতারা? তৃণমূলের কোন কোন নেতারা যান আপনারা সবাই খুব ভালো করে জানেন। দুবাই দুবাই দুবাই। কেন এতবার ফোন দুবাইয়ের নাম্বার থেকে? নিশ্চয়ই সিবিআই ট্রেস করবে এই নাম্বার কাদের, এই নাম্বার নিশ্চয়ই ট্র্যাক করা হবে। তবে এই নাম্বার ট্র্যাক করতে গেলে যদি বিদেশের নাম্বার হয়, সেই দেশে সরকারের পারমিশন লাগে, সেটা একটা সামান্য সময়ের ব্যাপার, সময় লাগে। তাই আমরা যতই বলি না কেন, এই পরিকল্পিত হত্যাকাণ্ডের আমাদের আবেগ বলছে যে কালকেই বিচার চাই। বিচার মানে আবার বলছে, আর বিচার হয় এভিডেন্স দিয়ে। সেই এভিডেন্স মেয়েটার বডির সঙ্গে তো লোপাট করে দেওয়া হয়েছে। দ্বিতীয়বার যদি বডি পোস্টমর্টম মতো এইসব ক্ষেত্রে করা হয়, সব সময় আনিস খানকেও কবর থেকে তুলে দ্বিতীয়বার করা হয়েছিল, কিন্তু এই মেয়েটাকে পুলিশ দিয়ে তাড়াতাড়ি করে বাবা মাকে টাকা অফার করে এই বডিটাকেই উল্টো পাল্টা পোস্টমর্টম করে, ফরেন্সিক বিশেষজ্ঞরা বলে দিয়েছেন যে এই পোস্টমর্টম রিপোর্ট বিভ্রান্তিকর এবং ইচ্ছাকৃত করা হয়েছে, হয় অজ্ঞতা বা ভুল। পুলিশের এফআইআর অজ্ঞতা বা ভুল। কারা বাঁচাবার চেষ্টা করছে? সবাই তো বুঝতে পারছি আমরা। যাতে বডিটাকে ডিসেকশন করা হতো, কতজন মানুষের শরীরের ছাপ ওর বডিতে ছিল, তারা মেল না ফিমেল, পুরুষ না নারী, তারা কে কি করেছে, এই সব কটা একটা শরীর, সেই দলিলটাকেই তো পুড়িয়ে দেওয়া হলো। তৃণমূলের পুলিশ তড়িঘড়ি পাঠালো, টাকা পয়সা অফার করলো, তৃণমূলের কাউন্সিলর এবং এমএলএ দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি পুড়িয়ে দিল। তার বাবা মা চিৎকার করে বলে উঠছে যে আমার মৃত মেয়েটার শ্মশানের খরচ আমরা দিতে পারতাম না, সব রেডি করে তাড়াহুড়ি করে জ্বালিয়ে দিল। কেন? কাকে বাঁচাতে? ক্রিমিনালদের বাঁচাতে। প্রুভেন কে করেছে? সরকার। সরকারের মাথাকে মমতা বন্দ্যোপাধ্যায়, যার নির্দেশ ছাড়া কোনো ডিপার্টমেন্টে কোনো কাজ হয় না, বিশেষ করে স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তর।
এফআইআর বাবা মায়ের কথা হয়নি, হয়েছে পরে। একটা মহিলা অন ডিউটিতে মারা গেলেন, অন ডিউটি, স্বাস্থ্য দপ্তরের আন্ডারে, সেখানে পুলিশ চৌকি, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্ষতবিক্ষত দেহ দেখে ডাক্তাররা থানাতে সকালবেলা জানাচ্ছেন 10টার দিকে একটা অচৈতন্য দেহ পড়ে আছে। ভাবুন, স্বাস্থ্য দপ্তর, আপনি আমি নয়, একজন ডাক্তার, একটা ক্ষতবিক্ষত নিথর দেহ পড়ে রয়েছে, তার কাছে স্টেথোস্কোপ আছে, সে পালস দেখতে জানে, সে বলছে জেনারেল ডায়েরি প্রথম দিকে করে বলছে অজ্ঞান, তারপর বাড়িতে ফোন, আত্মহত্যা, তারপর তড়িঘড়ি পোস্টমর্টম, দেহ জ্বালানো। এফআইআর হসপিটালের করা উচিত ছিল, স্বাস্থ্য বিভাগের করা উচিত ছিল, করেনি, পুলিশ করেনি। তার বাবার চিৎকারে কান্নায় মায়ের, তবে পুলিশ করেছে। আর তৃণমূলের মুখপাত্র না ভাঙাপাত্র কারা এখন রয়েছে, তারা পোস্ট দিচ্ছে যে পুলিশ জোর করে বাবা মাকে বলিয়েছিল যে না, পুলিশ আমাদের টাকা অফার করেনি, বাবা মা বলে দিয়েছে, নাহলে পুলিশ বলেছিল আমাদের হাতে তো এখন তদন্ত, সেটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তাই তারা ভয়তে বলেছিলেন, প্রমাণ দিয়ে দিয়েছেন। এক গাদা প্রশ্ন তুলেছিলেন তারা কদিন আগে, রাত জাগার রাতে। এই সরকারটাকে ফেলতে হবে। দেখুন, মানুষ নিরপেক্ষ হয় না। যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, তারা নিরপেক্ষ হলেও তারা জানেন তাদের প্রতিপক্ষ এই রক্তলোলুপ, ঘাতক, ভোট লুট করা, মানুষের জীবন শেষ করা এই তৃণমূল সরকার। এটা বাংলাদেশ নয়। বাংলাদেশে পুলিশকে মেরে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া হলো। বাংলাদেশের ঘটনা, সরকার পরিবর্তন ঠিক না ভুল আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সেই দেশের লোকেরা বলবে, যে স্বাধীনতা বাংলাদেশ পেয়েছে তারা বলছেন। বাংলাদেশে সাধারণ মানুষের পাশে, প্রতিবাদী মানুষের পাশে যারা যারাই প্রতিবাদ করেছেন, ঠিক হোক ভুল হোক, যেভাবেই হোক, তাদের ব্যাপার, আমি ঠিক ভুল বলবো না, তাদের পাশে কিন্তু মিলিটারি ছিল। এই দেশটা ওটা নয়। বা যারা বলছেন যে আমরা নিরপেক্ষ হয়ে গিয়ে মানুষ নাড়িয়ে দেবে, হ্যাঁ, মানুষ নাড়াতে পারে, মানুষ নাড়াচ্ছে, কিন্তু সেই মানুষকে, এই ঘাতক সরকারকে ফেলতে গেলে তাকে কিন্তু একটা রাজনৈতিক দলের সিম্বলে ভোট দিয়েই তবে ফেলতে হবে। তাই মানুষকে বলবো যে আপনাদের যে আন্দোলন সেটা নেতৃত্বহীন, এটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল সরকার। ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন, অসভ্য লোকজন ঢুকিয়ে দিয়ে এই আন্দোলনটা যে আসলে অসভ্যতামি করবার আন্দোলন হয়েছে এটা প্রমাণ করার চেষ্টা করছে। একে তাকে গো ব্যাক বলবেন না, তিনি যে রাজনৈতিক দলেরই হন, তিনি যে জীবিকা থেকে আসুন, তিনি এসেছেন, আসছেন, আপনার কণ্ঠে কণ্ঠ মেলাচ্ছেন, তাকে অ্যালাউ করুন। তিনি যদি আগে চুপ থেকে থাকেন তাহলে তিনিও প্রশ্ন তুলবেন যে জনগণ আপনারা সবাই এই যে এখন প্রতিবাদ করছেন, হাঁসখালির সময় প্রতিবাদ করেননি কেন? তিনিও তো তুলতে পারেন। তাই ওয়েলকাম করুন, একত্রিত হন, অন্তত নিজেদের মধ্যে নিরপেক্ষ নেতৃত্ব ঠিক করুন। সরকারটাকে তো ফেলতে হবে, কারণ এই সরকারটা করাপ্টেড সিস্টেম তৈরি করেছে যে আবার মানুষ মারবে। আমাদের তিলোত্তমার ঘটনার পর 8টা ঘটনা ঘটে গেছে। বারাসত না ওদিকে কোথায় একটা বাচ্চা ক্লাস মেয়েকে, আমি সেই ভিডিও আমি ফেসবুকে দিতে পারিনি, একটা ছেলে চপার মারলো, মেয়েটা ঝরঝর করে মাথা ফাঁক হয়ে গেছে, রক্ত পড়ছে, ক্লাস 9-এর মেয়ে। কারণ পুলিশ তৃণমূলের দালালি করতে ব্যস্ত। এই জায়গায় পুলিশকে নিয়ে গেছে পুলিশ মন্ত্রী, উপরের বর্দিধারী যারা পুলিশের বড় বড় অফিসাররা, তারা মিথ্যেবাদীর মতো তৃণমূল মুখপাত্রদের মতো প্রেস মিট করছেন, একজন করে ধরা পড়ে যাচ্ছেন, পরের একটা মুখ বদলে যাচ্ছে, তারা মিথ্যে কথা বলছে, নির্যাতিতার বাবা মা বলে দিচ্ছে। আর গালাগাল খাচ্ছে কারা? যারা পাবলিককে ফেস করে, যাদের নির্দেশ দিয়েছেন মানুষকে মারুন, ভয় দেখান, তুলে দিন, এই অধস্তন পুলিশ কর্মচারীদের বেচারা। আমি যে জনগণরা রাস্তায় নেমেছেন বিভিন্ন বয়সের, আমি তাদেরকে বলবো একটু সতর্ক থাকুন, অন্তত নিজেদের মধ্যে হলো নিরপেক্ষ একটা নেতৃত্ব তৈরি করার চেষ্টা করুন। নাহলে মিছিল কোন দিকে যাবে, কে ঢুকবে, কাকে গো ব্যাক দেবেন? কাউকে গো ব্যাক দেবেন না। যদি কেউ কালকে ঘুমিয়ে থাকে, আজকে জেগে উঠেছে, ভালো তো হতে পারে তিনি পরিষ্কার এই ঘাতক তৃণমূলের হয়ে কথা বলতেন।
এতদিন মুখ বন্ধ রেখেছিলেন, আজকে তাদের বোধোদয় হয়েছে, তারা বেরিয়ে এসছেন। হোক, কেউ কেউ ইমেজ বাঁচাতে বেরিয়ে আসুক, বেরিয়ে এসে আপনার কণ্ঠে কণ্ঠ মেলাচ্ছে। তো কে কবে শাঁখ বাজিয়েছে, সেই শাঁখ বাজানোটা ঋতুপর্ণা সেনগুপ্ত, তাকে মিমি চক্রবর্তীকে গো ব্যাক দিলেন। একজন মহিলা, তারা দুজনই মহিলা, তাদেরকে প্রায় হামলার মুখোমুখি হতে হলো। তিনি শাঁখ বাজিয়েছিলেন কি চোরেদের পক্ষে, না আপনি যে আন্দোলনটা করছেন অনেস্টলি নিরপেক্ষভাবে রাস্তায় নেমেছেন আপনাদের হয়ে? তিনি যে মিছিলে এসেছিলেন চোর বাঁচাতে, না আপনাদের কণ্ঠটাকে শুনে দেরিতে হলেও কণ্ঠ মেলাতে? একবার ভাববেন তো। আমরা তাদের ভুল দেখছি, আর যাদের মুখের সামনে রোজ ক্যামেরা আসে না তাদের জীবনে কোনো ভুল নেই। আমরা সবাই নিখুঁত, সবাই, কারুর কোনো ভুল নেই। আর ঠিক এই সুযোগটা খুঁজছে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল। দয়া করে এই ট্র্যাপটাতে পা দেবেন না। মিমি চক্রবর্তী তৃণমূলের এমপি ছিলেন। যে কোনো রাজনৈতিক দলে প্রত্যক্ষভাবে থাকলে যারা যারা ভোট দেন তারাও তো কোনো না কোনো রাজনৈতিক দলকে ভোট দেন। আপনি অরাজনৈতিক না তো? আপনারও একটা রাজনৈতিক চেতনা আছে। যারা রাজনৈতিক দল করে তারা পার্টিকুলার একটা পথকে বেছে নিয়ে করে। আর আপনারাও চূড়ান্ত রাজনৈতিক এবং নিরপেক্ষ রাজনৈতিক। আপনারা আপনাদের নাগরিক অধিকার কে নিশ্চিত করতে পারবে সেইটা তুল্যমূল্য বিচার করে ওই রাজনৈতিক দলকেই ক্ষমতায় নিয়ে আসেন। তাই আপনারা চূড়ান্ত রাজনৈতিক, নিরপেক্ষ চূড়ান্ত রাজনৈতিক, মানবাধিকার নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য আপনারা ভোট দেন। আমাদের দলে রাজনৈতিক দলকে ভোট দিয়ে গণতান্ত্রিক, এত বড় বৃহৎ গণতন্ত্রের দেশে রাজনৈতিক দলকেই ক্ষমতায় নিয়ে আসতে হয়, যাতে আপনাদের ভালো মন্দ প্রশাসন সঠিক দেওয়ার জায়গায় কে আসবে। হয় আপনারা নতুন কোনো রাজনৈতিক দলের জন্ম দিন, আর না হলে যে যে রাজনৈতিক দলেরা আপনাদের মতোই একই লড়াই করছে, আপনারা জানেন কারা প্রমাণ লোপাট করেছে, আপনারা জানেন কারা ক্রিমিনালদের বাঁচাবার চেষ্টা করছে, ভালো করে নজর রাখুন যে আপনার হয়ে কথা কে বলছে, আপনাকে মজবুত একটা সরকার কে দিতে পারবে। আপনারা ভাবুন। আমি অনুরোধ করব ভেবে দেখতে, অনুরোধ করব। রুদ্রদা, আমরা দেখেছি যে এভিডেন্স ট্যাম্পারিং যা হয়েছে সেটা তো হয়েছেই, তার সঙ্গে সঙ্গে যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো তিলোত্তমার বডিকে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া, ফলে অনেক এভিডেন্স সেখানেই নষ্ট হয়ে গেছে। এবার যিনি তিলোত্তমার বডির পোস্টমর্টেম করেছিলেন সেই দেবাশিস সোম, তিনি সিসিইউতে ভর্তি একটা বেসরকারি হাসপাতালের, এবং টালা থানার যিনি ওসি তারও নাকি এখন শরীর খারাপ, তিনিও বেশ অসুস্থ, এবং তাকে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে হয়তো উদ্বেগের থেকে বুকে ব্যথা বা যন্ত্রণা হতে পারে। তাকে তারা পরামর্শ দিয়েছেন যে আপনি কোনো মনোবিদের সাহায্য নিন। পরপর যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত মূল ব্যক্তি, যারা সেই সময় ছিলেন যখন তিলোত্তমার বডি ছিল, মানে নষ্ট হয়ে যায়নি, তারা সকলেই হাসপাতালে চলে যাচ্ছেন, তারা সকলেই মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন। এটা কি শুধুমাত্র কাকতালীয় ব্যাপার, নাকি এর মধ্যে অন্য কোনো রাজনৈতিক অঙ্ক আছে? আপনার মুখ দিয়ে তো বেরিয়ে আছে, মানুষের শুনেই বলছে যে অন্য কোনো, এবং এটা তৃণমূলীয় চক্রান্ত বা তৃণমূলকে ভয়, তো সবাই জানে। ঘুরিয়ে পেঁচিয়ে বলবার তো কোনো কিছু নেই। দেবাশিস সোম দ্রুত সুস্থ হয়ে উঠুক, আমি এটা কামনা করব। এবং তিনি সন্দীপ ঘোষের নির্দেশে পোস্টমর্টমের সময় কি কি গন্ডগোলটা করেছেন দয়া করে সেটা বলবেন। হয় তাকে বলতেই হবে সুস্থ হয়ে ফিরে, নালে অন্য সমস্যা রয়েছে। কেউ চাইছেন তিনি যাতে চিরকালের জন্য মুখে কিছু না বলুন। এবার কিভাবে তিনি বলবেন না এটা তৃণমূলের পার্টি অফিসে জিজ্ঞেস করুন, তারা বলে দেবে। আর এই টালা থানার ওসি, যে থানায় উইলফুল রেপ লেখা হয়েছিল, পাড়ার পিন্টু নাকি আপনারা? এফআইআর কি করে লিখতে হয় জানেন না? আর ওই এফআইআর বড় বড় পুলিশ অফিসাররা চেক করেছে, তারাও কারেকশন করতে পারত, করেনি। কারণ ওই পোস্টমর্টমের রিপোর্টের মতোই দেবাশিস সোমদের ঝাপসা করে গুলিয়ে দিয়ে রিপোর্ট, সত্যিকে আড়াল করা রিপোর্টের মতোই এফআইআরটা করা হয়েছে, লেখা হয়েছে।
উইলফুল রেপ, ইচ্ছাকৃত। কার ইচ্ছা? লেখা নেই। তরল পদার্থ পাওয়া গেছে। কি শরীরে কতগুলো জায়গায় ফ্র্যাকচার লেখা ছিল, কতগুলো উন্ড, সেই দাগগুলো কোনো ধারালো অস্ত্রের কোপ, না দাঁতের, না নখের, কি 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 লেখা রয়েছে। 20টা না কটা জায়গায় আঘাতের ছিল বলে জানা গেছে। 133টা। সাংবাদিক জানালেন 133টা। কাকে বাঁচাবার চেষ্টা করছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়? কার নির্দেশে এই পুরো প্ল্যান লোপাট? প্রত্যক্ষ এবং পরোক্ষ সবার কঠিনতম শাস্তির প্রয়োজন। সুপ্রিম কোর্ট বিস্ময় প্রকাশ করেছে, বলেছে 30 বছরে এই রকম ঘটনা দেখিনি, আর এই গন্ডগোলটাও তারা দেখেননি জীবনে। সরকারি সাহায্যে ক্রিমিনাল বাঁচাবার চেষ্টা, প্রমাণ লোপাটের চেষ্টা, এবং সেই সরকার যে শাসক দলের, তারা প্রতিবাদী এবং জাস্টিস চাওয়া, বিচার চাওয়া, সঠিক তদন্ত চাওয়া। প্রতিবাদীদের পুলিশ দিয়ে জেলে পুরছেন, নেতাদের দিয়ে ধমকি দিচ্ছেন, আর মানুষকে খাপাচ্ছেন। এই তো সিবিআই চলে এলো, এতদিনে হলো, মানুষ খাপাচ্ছেন সিবিআইয়ের এগেনস্টে। ভাই, সন্দীপ ঘোষকে কারা ধরলো? যতগুলো এই পার্থ থেকে, অনুব্রত থেকে শুরু করে যা যা আপনাদের খোদার খাসিরা জেলে রয়েছে, তাদের কারা ধরল? গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার বলছি, জটিল তদন্ত, খুব চালাকি করে প্রমাণ লোপাট করা হয়েছে। লোপাট হয়ে যাওয়া সবকিছুর মাঝখান থেকে যেগুলো মেটেরিয়ালিস্টিক এভিডেন্স বা জ্যান্ত এভিডেন্স, যাদের কানেকশনস রয়েছে, তাদের জেরা করা হচ্ছে। আসল প্রমাণটা তড়িঘড়ি পুলিশ দিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুড়িয়ে দিয়েছে। আইনের হাত থেকে কেউ রেহাই পাবেন না, এটা বলতে পারি। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে ডাক্তারি ছাত্ররা যারা এবং চিকিৎসকরা, তারা তো পথে নেমেই ছিলেন। তারা দাবি করেছেন যে পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, সাধারণ মানুষেরও সেটাই দাবি। কিন্তু তার সঙ্গে সিবিআই এর অ্যাডিশনাল ডিরেক্টরকে পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি চিঠি দিয়েছেন যে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সহ জড়িত যত পুলিশ নেতা পুলিশরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, তাদের সকলকে হেফাজতে নিয়ে, তাদের সকলকে অ্যারেস্ট করে তাদেরকে যাতে জেরা করা হয়। কি বলবেন? দেখুন, এ বিষয়ে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিনীত গোয়েলের বিরুদ্ধে কথা বলেছেন, তিনিও চিঠি দিয়েছেন, এবং সম্মানীয় এমপি পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো তিনিও যথার্থ কথা বলেছেন, এবং এই কথা সাধারণ মানুষেরও কথা। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসাবে, বিজেপির লিডার অফ অপোজিশন এবং বিজেপির সাংসদ, মানুষ যা চাইছেন সেই দায়িত্ব পালন করছে। সবাই জানেন যে পরিকল্পিত এই পুলিশ অফিসারদের একটা বড় অংশই কি করে প্রমাণ লোপাট করতে হবে, কেন যেদিন দেহ দেখতে পাওয়া গেল সেই দেহকে কর্ডন করে ঘিরে না রেখে, সবাই দেখেছেন সেই ভিডিও, গিজগিজ করা লোক ঢুকে পড়ছে অন্যান্য জায়গার সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, যারা এই হাসপাতালের সঙ্গে অনেকেই জড়িত নয়। পায়ের জুতো দিয়ে চললে সব জায়গায় ছাপ মুছে যায়, রক্তের ছাপ মুছে যায়, দেওয়ালের ছাপ মুছে যায়। প্রমাণ লোপাট করা হয়েছে, সবটাই করা হয়েছে, সবাই জানে। তো ঠিকই তো বলেছেন যে পুলিশ প্রহরাতেই, পুলিশ পাহারা অবশ্যই দিয়েছে পুলিশ এভিডেন্স লোপাট করবার জন্য, যাতে জুনিয়র ডাক্তাররা বা অন্যান্য কেউ না দেখে ফেলে, সেইটার জন্য পাহারা দিয়েছিল। প্রমাণিত, চোখের সামনে স্পষ্ট।